গুড মর্নিং। গুড মর্নিং। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা, আমার সাথে আছে অগ্নি, আর পেছনে মা আর বাবা বসে। আজকে আমরা আছি কেওনঝড়ে, যেটার বর্তমান নাম হচ্ছে কেন্দুঝড়। উড়িষ্যার কেন্দুঝড় ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার এটা। বেশ সুন্দর পাহাড়ি একটা জায়গা। এই জায়গাটা সম্বন্ধে যেতে যেতে আজকে কিছু বলবো, জায়গাটা ঘুরবো, অনেকগুলো ইনফরমেশন দেবো। কলকাতা থেকে কিন্তু খুব বেশি দূরে নয়। এবার আমরা আজকে সকালবেলা এখান থেকে জার্নি শুরু করছি। আজকে আমাদের কলকাতা ফেরারও দিন। সঙ্গে থাকুন, বলতে থাকি যে কেওনঝড়ে কি কি দেখবেন, কোথায় কোথায় ঘুরবেন। এই কেওনঝড় জায়গাটা খুব নোন একটা জায়গা। এটা অসাধারণ সুন্দর একটা জায়গা। মানে এই যে জায়গাটার মধ্যে হিল স্টেশন নয়, কিন্তু জায়গাটা একটা হিলি এরিয়া। ছোট ছোট পাহাড়ি রাস্তা দিয়ে এখানে আসার সময় কালকে দেখিয়েছি। এই যে জায়গাটায় সম্বন্ধে বলি যে আমরা কিন্তু এইটা কলকাতা থেকে ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 330-40 কিলোমিটার এরকম। 7.5 ঘন্টা 8 ঘন্টা টাইম লাগে ট্রেনে আসতে হলে। যে রুটে আপনি আগে যেটা বললাম যে রুটে আপনি ওই রায়পুরগামী ট্রেনগুলো বা ইস্পাত ধরলে সম্বলপুরগামী ট্রেনগুলো সব কেওনঝড় হয়েই কেওনঝড় যেতে পারে। আমরা কেওনঝড় আগে দেখাইনি, কিন্তু আমরা আগে ঘুরেছি, ইচ্ছা করেই দেখাইনি। তার কারণ আমরা আগে কেওনঝড় ঘুরেছিলাম জুন মাসের শুরুতে। এই জুন মাসের শুরুতে কিন্তু কেওনঝড়ের যেটা ফেমাস অ্যাট্রাকশন সেটা হচ্ছে ওয়াটারফল। ওয়াটারফলগুলো একদম ড্রাই ছিল। আমাদের যে সিন্ডিপারের ভিডিও আছে সেই সময় আমরা অ্যাকচুয়ালি কেওনঝড়টা ঘুরেছিলাম। আজকে আমরা কেওনঝড়টাকে খুব বেশি করে এক্সপ্লোর করবো না, আমাদের হাতে বেশি টাইম নেই। কালকে আমরা গভীর রাতে ঢুকেছি, আজকে আবার কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। কিন্তু কেওনঝড়ের কয়েকটা ওয়াটারফল আমরা দেখাবো, যে ওয়াটারফলগুলো বর্ষাকালে অসাধারণ রূপ নেয়। আর এর সঙ্গে আমরা এই জায়গাটায় একটু ফাঁকিবাজি হবে। এর সঙ্গে কিন্তু আমরা পুরনো যে ভিডিওতে আগের বারের যে স্পটগুলো সেই স্পটগুলো দেখাবো। উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা কেওনঝড়ের কে প্রপারলি এক্সপ্লোর করতে পারেন। তার কারণ কেওনঝড়ে ভীষণ সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু এবারের ট্যুরে সেই জায়গাগুলো আমরা কভার করবো না। আমরা শুধু দুটো ওয়াটারফল দেখে চলে যাব কলকাতার দিকে। তা আজকে জার্নি আপাতত শুরু করি। আমরা এখন আমাদের হোটেল থেকে স্টার্ট করলাম। আমরা যাব এখন বারাঘাগরা। এটার ডিস্টেন্স হচ্ছে, এই হোটেল শ্রী থেকে ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিট। এখন আমরা কেওনঝড় সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। এই সিটিটা কিন্তু ন্যাশনাল হাইওয়ের পাশেই গড়ে উঠেছে। মানে আমরা যে রাস্তাটা দিয়ে সোজা এসেছিলাম সম্বলপুর থেকে, সেই রাস্তাটার ওপরেই কিন্তু এটা। এই জায়গাটা খুব কনজেস্টেড জায়গা, দেখে হাইওয়ে মনে হচ্ছে না, কিন্তু বেসিক্যালি এটা হাইওয়ের একটা পার্ট, যেটা শহরের মধ্যে। এই রাস্তাটার আগের স্ট্রেচটা ভারী সুন্দর, পাহাড়ি জায়গা পুরো। কেওনঝড়ের ল্যান্ডস্কেপটা যদি দেখানো হয়, সেইটা হচ্ছে এইরকম চারিদিকে পাহাড়ে সুন্দর ঘেরা। এবং কেওনঝড় বিখ্যাত ভৌগোলিকভাবে বা বাণিজ্যগতভাবে বিভিন্ন খনিজ পদার্থের জন্য। প্রচুর মাইন্স এখানে রয়েছে, বিভিন্ন ধরনের ধাতব পদার্থ কিন্তু এখানে পাওয়া যায়। এই পুরো রিজিয়নটাতে যে জায়গাগুলোতে আমরা ঘুরলাম সেখানে দেখলাম বক্সাইটের প্রচুর মাইন রয়েছে, আগেও আমরা দেখেছি। এখানেও প্রচুর বিভিন্ন মেটালের মাইন্স রয়েছে, বিভিন্ন খনিজ পদার্থ। এখানের মাটিটা খনিজ পদার্থের উর্বর। ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা বাঁ দিকে বেঁকে গেলাম বারাঘাগরার দিকে যাওয়ার জন্য। রাস্তাটা অপূর্ব সুন্দর, দুদিকে লাল মাটি, মাঝখানে পিচের রাস্তা, চারিদিকে জঙ্গল, অদ্ভুত সুন্দর। আমরা এখন চলেছি বারাঘাগরার দিকে। টানা 7 দিন ঘুরে একটু হলেও কিন্তু টায়ার্ড হয়ে গেছি। দুজনেই টায়ার্ড হয়েছি। সঙ্গে যে দুজন বয়স্ক মানুষ আছেন তারা আরও টায়ার্ড হয়েছেন, কিন্তু মুখে কিছু বলছেন না। হেঁটে যাচ্ছি বারাঘাগরা ওয়াটারফলসের দিকে। আওয়াজ পাচ্ছি, এটা সামনের দিক। অপূর্ব সুন্দর জায়গাটা। কেওনঝড় কিন্তু ভীষণ মনোরম একটা জায়গা, মানে একদম নিরিবিলি জায়গা। প্রকৃতির খুব কাছাকাছি থাকতে পারবেন, কাছাকাছি ঘুরে বেড়াতে পারবেন। এবং মেন যে শহর যেটা, সেখান থেকে কিন্তু এই জায়গাগুলো একদম কাছাকাছি, কোনো কন্ডাক্টেড ট্যুরে ঘুরে নিতেই পারে।
এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের ওপর দিয়ে ব্রিজ, নিচ দিয়ে একটা ওয়াটার ফ্লো হচ্ছে, জলটা দেখাই যাচ্ছে, কি সুন্দর দেখতে। এটা কোনো বড় জলপ্রপাত নয়, কিন্তু ভীষণ সিনিক, ভীষণ মনোরম একটা পরিবেশ। এই শব্দটা কেমন লাগে বলুন তো? চলে এসেছি বড়া ঘাগরার সামনে। পেছনে দেখতে পাচ্ছি বড়া ঘাগরা, ভীষণ সুন্দর ওয়াটারফল। এর আগে 2 বছর আগে আমরা জুন মাসে এসেছিলাম, জুন মাসে কিন্তু পুরো ড্রাই ছিল এই বড়া ঘাগরা। আগস্টের শুরুতে এখন একদম ফুলে ফেপে উঠেছে, ভীষণ সুন্দর, এরকম একটা ক্যাসকেডের মতো ওয়াটারফলটা। একদম চারিদিকে ভীষণ একটা সিনিক প্রকৃতির মধ্যে এই বড়া ঘাগরা ওয়াটারফল। চারিদিক একদম সবুজে ঘেরা। বড়া ঘাগরা ঘুরে এবার আমরা চলে এসেছি সানা ঘাগরার সামনে। সানা ঘাগরা, এখানে আছে একটা ওয়াটারফল এবং একটা অপূর্ব সুন্দর লেক। লেকের মাঝেই আছে একটা মহাদেবের মূর্তি। বড়া ঘাগরা থেকে সানা ঘাগরার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। এখানের যে লেকটা সেটা কিন্তু ভীষণ সুন্দর। এটার একদম সামনে যাওয়া যায়, বাচ্চারা খেলাধুলা করছে। এবারে আমরা যাচ্ছি একটা ভীষণ সুন্দর প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে। আমরা এসেছি সীতাবেঞ্জিতে। সীতাবেঞ্জির ডিস্টেন্স কেওনঝড় থেকে 30 কিলোমিটার। এখানে বেশ কিছু ফ্রেস্কো পেইন্টিংস আছে, বহু পুরনো মন্দির, রক কার্ভিংস, মূর্তি সবকিছু আছে। আমরা এখানে দেখা শুরু করব একদম শেষ থেকে, অর্থাৎ ব্রহ্মা মন্দির থেকে। জায়গাটা একটু দেখাই। চলে এসেছি ব্রহ্মা মন্দিরের সামনে। কেমন জায়গায় আমরা রয়েছি, পুরো প্রকৃতির মাঝখানে, চারিদিকে সবুজে সবুজ, তারই মাঝে এই মন্দির। সামনেই দেখতে পাচ্ছ একটা হাতির মূর্তি। দেখো পেছনে একটা হাতির, পাথরের হাতি, আর সামনে ব্রহ্মার মূর্তি। ব্রহ্মার মূর্তির ঠিক পেছনেই উঠে গেছে একটা সিঙ্গেল পাথর। দেখো ডান দিকে মন্দির আর সামনে পেছনে উঠে গেছে সিঙ্গেল পাথর। প্রকৃতির মাঝে এরকম ঠাকুর দর্শন করা একটা ভাগ্যের ব্যাপার। দেখো ভীষণ রোদ। আমরা দাঁড়িয়ে আছি সীতাবেঞ্জির একটা জায়গাতে, যেখানে কয়েকটা পাথর আছে এবং এই পাথরগুলোর বিশেষত্ব হচ্ছে এর ভেতরে একটা গুহা আছে। সেই গুহাটার মধ্যে কিন্তু বেশ কিছু ফ্রেস্কো পেইন্টিংস আছে এবং অনুমান করা হয় যে এই পেইন্টিংগুলো গুপ্ত পিরিয়ড। যাই আমরা বেশ কয়েকটা সিঁড়ি দিয়ে জায়গাটাতে উঠতে হবে, দেখি কিরকম। আমরা দাঁড়িয়ে আছি সীতাবেঞ্জিতে। সীতাবেঞ্জির এই জায়গাটায়, সীতাবেঞ্জির অনেকগুলো জায়গা আছে, একটায় দেখলাম হাতি, সঙ্গে ব্রহ্মা মূর্তি। এইখানে আমরা এইরকম একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে আরও কাছ থেকে দেখা যায় ওপরের দিকে কয়েকটা পেইন্টিং, সেইগুলোকে একটু দেখাই। এই সিঁড়ি দিয়ে যদি আমরা ওপরে উঠে যাই, এটার একদম রুফে এইরকম কিছু পেইন্টিং রয়েছে, অসাধারণ সুন্দর। এবং পেইন্টিংগুলোর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব কিন্তু অপরিসীম। বলা হয় যে এগুলো গুপ্ত যুগের সময়কার পেইন্টিং।
আদিম মানুষের আঁকা অনেক ছবি আমরা ভীমবেটকাতে দেখেছি। এই জায়গাটা একটু দেখাই। এটা হচ্ছে সীতাবেঞ্জির সেই বিখ্যাত পাথর, যেটা সীতাবেঞ্জি ক্যাম্পাসের মধ্যে ঢুকলেই প্রথম বাহাতে এটা পড়বে। 150 ফুট উঁচু পাথরটা। উড়িষ্যার একদম প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে মেন হাইওয়ে থেকে আরেকটা কানেক্টিং রোড দিয়ে গুগল বলছে এটার নাম NH720। প্রথমে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেটা তো কলকাতার যেটা হাইওয়ে, ওখান থেকে যাজপুর রোড ধরলাম, তারপরে এইখানের আরেকটা হাইওয়ে যেটার নাম যেটা বললাম যে NH720, এটা দিয়ে পৌঁছাতে হয় আমাদের ডেস্টিনেশনে, মানে গুন্ডিচা ওয়াটারফল বা গুন্ডিচা ঘাগি ওয়াটারফল। রাস্তায় যেতে যেতে একটা ভীষণ সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, একটা ব্রিজ, তার তলা দিয়ে বয়ে গেছে নদী, চতুর্দিকে পাহাড়, অপূর্ব সুন্দর, চারিদিকটা একদম সবুজ। হাইওয়ে থেকে বাদিকে একটা রাস্তায় আমরা ঢুকলাম, এখানে লেখা দেখলাম ওয়ে টু গুন্ডিচা ওয়াটারফল। রাস্তাটা কিন্তু বাঁধানো রাস্তা। গুগল ম্যাপ যে রাস্তাটা আমাদের দেখিয়েছিল সেই রাস্তাটা গাড়ি যাওয়ার উপযুক্ত নয়, তার জন্য স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করে আমরা অন্য রাস্তা ধরলাম। এই রাস্তাটা কিন্তু গুগল ম্যাপে একদমই দেখাচ্ছে না। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, বাড়িগুলো দেখো, প্রত্যেকটা গ্রামের বাড়িতে দেওয়ালের মধ্যে সুন্দর পেইন্টিং করা। গুন্ডিচা জায়গাটা এতটা ভেতরে যে এখানে আসাটা ডিফিকাল্ট, কিন্তু প্রচুর এখানে এসে কিন্তু দেখছি যে প্রচুর লোকাল মানুষজন এখানে এসেছে। কেওনঝড় থেকে বেশ খানিকটা দূরে প্রচুর লোকজন এসেছে, এখানে মেলা মতো বসেছে এই গুন্ডিচা ওয়াটারফলের সামনে। ছোলা নিয়ে নিয়েছি, সেদ্ধ, মটর, সমস্ত রকমের জিনিস আছে। এটা চামচ পাতা ছিঁড়ে দিচ্ছি। কেমন এখানে মা কেনাকাটা করছে? কি নিলে? বেগুন, ভুট্টা, অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি গুন্ডিচা ওয়াটারফলের দিকে। আমার পেছনেই দেখতে পাচ্ছ গুন্ডিচা ওয়াটারফল, ভীষণ সুন্দর, খুব সুন্দর। এর কিন্তু খুব কাছাকাছিও যাওয়া যায়। নিচে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন স্নান টান করছে। এই গুন্ডিচা ওয়াটারফল তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এখানে কিন্তু বেশি লোকাল মানুষরা প্রচুর আছে, দেখতেই পাচ্ছি মেলা মতো বসেছে, কিন্তু বাইরে টুরিস্ট কাউকে কিন্তু সেরকম ভাবে দেখলাম না। কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের এই গুন্ডিচা ওয়াটারফল। এবার আমরা চলে এসেছি অর্ধনারীশ্বর মূর্তি দেখতে, যেটা কেওনঝড়ের একটা অন্যতম আকর্ষণ। একদম পরন্ত সূর্য, ভীষণ সুন্দর প্রকৃতি, পাশ দিয়ে রেল লাইন চলে গেছে। এই রকম একটা প্রকৃতির মধ্যে বিশাল এক মূর্তি দাঁড়িয়ে আছে, যেটি অর্ধনারীশ্বর মূর্তি। আমরা যাচ্ছি সেই দিকে। এখানে একটা বড় গেট আছে দেখতে পাচ্ছি। দূরে বাহাতে দেখতে পাচ্ছি অর্ধনারীশ্বর মূর্তি। এখানে
একটি গণপতি মূর্তি দেখতে পাচ্ছি, সবুজ বস্ত্র দেওয়া আছে তাকে। এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে। অপূর্ব সুন্দর প্রকৃতি এবং এই অস্তাচলে সূর্য চলেছেন, তার ঠিক ব্যাকগ্রাউন্ডে এরকম একটা মূর্তি। আমার বাঁ হাতে দেখতে পাচ্ছি মহাদেবের মূর্তি আর ডান দিকে পার্বতীর মূর্তি। অপূর্ব সুন্দর এই মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আছি আমরা। এখানে একটা পার্ক আছে দেখতে পাচ্ছি, তাতে বাচ্চারা খেলাধুলা করছে। বাচ্চাদের পাশাপাশি কিন্তু সবাই হাফ বুড়োরাও খেলাধুলায় মেতে গেছে দেখতে পাচ্ছি। এই এই মূর্তি ক্রস করে সোজা এগিয়ে গেলেই আমরা পৌঁছে গেছি কপালেশ্বর মহাদেবের মন্দিরে। এটি কিন্তু এই পুরো জায়গাটাই কেওনঝড় সিটি থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। কেওনঝড় সিটির একেবারে পাশেই এটা। এগিয়ে যাচ্ছি কপালেশ্বর মহাদেবের মন্দিরের দিকে। বেশ কয়েকটা সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে পৌঁছাতে হয়। অপূর্ব সুন্দর একটা শান্ত প্রকৃতি এখানে। এখান থেকে কিন্তু পুরো শহরের একটা ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। নন্দী মূর্তি রয়েছে, অনেক শিব মন্দিরেই যেমন থাকে। এখানে আমরা আছি কপালেশ্বর মহাদেবের গর্ভগৃহে। মাটির নিচে মহাদেব রয়েছেন। এখানে মূল মহাদেবের যে মন্দির, কপালেশ্বর মহাদেবের মন্দির, তার একদম বাদিকেই আছে একটি জগন্নাথ মন্দির। এটারও কারুকার্য কিন্তু ভীষণ সুন্দর এবং এত ফাঁকা জায়গাটা এবং মানে প্রকৃতিটা একদম মনোরম, যার মধ্যে আমরা ভীষণ একটা ভক্তির উদ্রেক হবে আপনার। ভেতরে আছে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মূর্তি, যেমন জগন্নাথ মন্দিরে থেকে থাকে। পাশেই আছে বিশাল বজরংবলীর মূর্তি, এটাও আমরা দেখে নিলাম। এই কপালেশ্বর মহাদেবের মন্দিরে দেখতে এলে কিন্তু ভীষণ সুন্দর একটা অনুভূতি হবে আপনার। মন্দিরের বাইরে আছে গৌতম বুদ্ধ অনন্ত শয্যায় শায়িত বিষ্ণু মূর্তি। এখানে বেশ কিছু স্ট্যাচু করা আছে, এটা পার্কের বাইরের অংশটা। কপালেশ্বর টেম্পল দেখে এখন আমরা যাচ্ছি বলদেব জিউ মন্দিরে। জায়গাটা বেশ জমজমাট, তাই না? হ্যাঁ, বেশ জমজমাট, অনেক দোকানপাট রয়েছে। এটা বেসিক্যালি কেওনঝড়, এটা এবং যে অর্ধনারীশ্বর টেম্পল, যেটা অর্ধনারীশ্বর মূর্তি যেটা আমরা গিয়েছিলাম, এই দুটোই কিন্তু কেওনঝড় প্রপার টাউনের মধ্যে। আর বাকি যে ফলসগুলো ওগুলো হাইওয়ের আশেপাশে। এখন আমরা এগিয়ে যাচ্ছি বলদেব জিউ মন্দিরে, যেটা কেওনঝড়ের একটা উল্লেখযোগ্য স্পট। সামনে একটা বড় বিশাল বড় রথ। এবার আমি যাব ভেতরে। দুদিকে সিংহের মূর্তি। ঢুকছি মন্দিরের মধ্যে। বিশাল বড় কম্পাউন্ড। ঢুকেই দেখলাম দুপাশে প্রচুর মন্দির। আমার বাঁ দিকে প্রথমেই যাব। বাঁ দিকে রয়েছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মন্দির। আমার ডান দিকেও প্রচুর মন্দির রয়েছে, ছোট বড়। এবার চলেছি সামনের দিকে। মন্দিরের আরেকটা সাইড। এতক্ষণ আমরা আরতি দেখলাম ভেতরে, মূল মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাবে না। অদ্ভুত সুন্দর। ওর ভেতরেও রয়েছে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের মূর্তি। সামনে দিয়ে তোমাদের দেখাই।
আমি এক জায়গা দিয়ে ঢুকেছিলাম, এখান দিয়ে বেরিয়েছি। এই সোজাসুজি গেলেই হচ্ছে ঠাকুরের মূর্তি। এটা হচ্ছে মূল মন্দিরটা। মূল মন্দিরের এই যে অংশটা, যেটা বাদিকের অংশ, এই জায়গাটা হচ্ছে গর্ভগৃহ। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রয়েছে। এই জায়গাটা হচ্ছে মণ্ডপ, যেখানে আমরা বসেছিলাম। এখন দরজা বন্ধ হয়ে গেছে। এখানে দর্শনার্থীরা বসে, এতক্ষণ সন্ধ্যারতি হচ্ছিল। আর এটা হচ্ছে বাইরের অংশ। যেতে যেতে এই ধাবাতে দাঁড়ালাম রাস্তার পাশে, বাংলোপশির আগে। এখানে আমরা রুটি আর মাংস খেলাম। এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। এই যে একদম রেডি, স্টিয়ারিং ধরে। 7টা বাজে, এখনো অনেকটা রাস্তা যেতে হবে। এখানে আমাদের অনেকটা টাইম গেল, কিছু করার নেই, ব্রেক তো একটু নিতেই হবে। আর দুজন এই যে পাশাপাশি বসে কেমন এনজয় করছো? খুব ভালো, খুব ভালো। এবার আমরা স্টার্ট করব। এখন বাজে রাত ঠিক 1:30। আমরা এখন ফিরে চলেছি বাড়ির দিকে। রাস্তায় বৃষ্টির জন্য বেশ কিছুটা দেরি হলো। তারপরে এই সোমবার শিবের মাথায়, শ্রাবণ মাসের যে শিবের জল দেওয়ার জন্য বিটি রোডের একটা দিক বন্ধ ছিল, এর জন্য প্রচুর ভিড় ছিল রাস্তায়। আর মা বাবাকেও আমরা ড্রপ করলাম, তাই না? করে আমাদের ফিরতে ফিরতে অনেকটা রাত প্রত্যেকবারই যেমন হয়। যাই হোক, এই সিরিজটা আশা করি ভালো লাগলো আপনাদের। তার কারণ এই সিরিজটার পেছনে আমাদের অনেক দিনের অনেক পরিকল্পনা, অনেক প্ল্যানিং, অনেকটা পরিশ্রম আছে। ভালো লাগলে আমাদের খুব ভালো লাগবে। আর এই পুরো সিরিজটা, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর একটা কথা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এইবারের যে পুরো সিরিজটা, সেই মানে পুরো ট্রিপটাতে আমাদের টোটাল যেটা যে ডিস্টেন্সটা আমরা ট্রাভার্স করেছি এই 8 দিনে বা 7.5 দিনে বলা ভালো। তার কারণ আমরা ফার্স্ট দিন সেকেন্ড ধাপে বেরিয়ে, সেটা হচ্ছে 3043 মানে 3040 কিলোমিটার, রাফলি 3040 কিলোমিটার। এবং একটা বেশ বড় রোড ট্রিপ আমরা কভার করতে পেরেছি। আর এটার এই বিষয়ে যে কতটা তেল ভরতে হয়েছে, কীরকম, তার কারণ আমরা তো ঘুরতে গেলে সব জায়গাতেই আমাদের সবসময় একটা বাজেটের হিসাব করতে হয়। সেটা নিয়ে আমরা একটা নিশ্চয়ই ভিডিও বানাবো, যে কী করে প্ল্যান করবেন বা কীভাবে আমরা প্ল্যানটা করেছি, এবং এর আনুমানিক রোড ট্রিপ করতে হলে বাইকে বা গাড়িতে কত কী রাস্তায় যেতে হবে, কীরকম টোল বা পেট্রোল খরচ কীরকম হতে পারে, ডিস্টেন্স কীরকম হতে পারে, এগুলো নিয়ে একটা ভিডিও। আর এতটা লং জার্নি কি কি সঙ্গে নেবে সেটাও আমরা বলে দেব। প্রোটেকশনের জন্য কি কি সঙ্গে, প্রোটেকশন বলতে শারীরিক অসুস্থতা, খাবার দাবার সব কিছু জানাবো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও, অন্যভাবে, নতুন একটা জায়গায়। আজকের মতো গুড নাইট। গুড নাইট।